জাঙ্কুকের যখন 2 বছর বয়স তখন আমি ওকে আমার কাছে নিয়ে আসি, আমার মতো করে তুলি ওকে। কিন্তু কথাই বলে না, রক্তের দোষ কোথায় যাবে। আমার সব কাজ মেনে নিতে পারলেও নারী পাচারটা মেনে নিতে পারেনি ও। বেশ কয়েকটা মেয়েকে পালিয়েও যেতে সাহায্য করে, কিন্তু আমার হাত পা বাঁধা ছিল। সম্পত্তি আমি জাঙ্কুক আর জিহোপের নামে করে দিয়েছিলাম, ভেবেছিলাম আমার মতো হয়ে উঠেছে, কিন্তু সেটা আমার ভুল ছিল। ওর মধ্যে ভালোবাসা মানুষত্ব তখনও বেঁচে ছিল। নিজেই পরের রক্তকে নিজের করে ভেবেছিলাম। তখন আমি ছক করলাম জাঙ্কুককে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত জাঙ্কুক বেঁচে যায়। আমি ওদের দুজনকে হারিয়ে ফেললাম। তার মানে এগুলো সব আপনার পরিকল্পনা ছিল? হ্যাঁ। আপনি কি মানুষ? নিজের মেয়ের সাথে আপনি এরকম করতে পারলেন? আমার কাছে আর কোনো উপায় ছিল না। জাঙ্কুকের আসল বাবা মাকে সেটা তো আমি বলবো না, আপনাকে বলতেই হবে। বলুন জাঙ্কুকের বাবা মাকে। জিহোপ তের হাত ধরে আবার উপরে উঠতে শুরু করলো। আমার হাত ছাড়ো জিহোপ। জিহোপ তেকে নিয়ে একটা রুমে ঢুকলো, দরজায় ছিটকিনিও লাগিয়ে দিল। দরজা খোলা বলছি, এর ফল কিন্তু ভালো হবে না। সেদিন বলেছিলাম না আমি তোমাকে, আমাকে চড় মারার শাস্তি তোমার শরীর দিয়ে পূর্ণ করতে হবে, আর সেটাই করব আমি। জিহোপ থেকে নিজের পুরো কাছে টেনে নিল। জিহোপ ঠোঁট এগিয়ে নিয়ে গেল তের ঠোঁটের কাছে। তের শরীরের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছিল জিহোপকে আটকাতে, কিন্তু হার মানতে বাধ্য হলো জিহোপের শক্তির কাছে। জিহোপের ঠোঁট রীতিমতো চেপে বসলো তের ঠোঁটের উপর। কেইয়াং এই শহরের অন্যতম ব্যবসায়িক গামিয়র ছেলে। কেইয়াং এর মা তুমি আদর্শে বড় হয়েছে। ওর মাকে সবসময় বলতো অন্যায়ের সাথে আপোষ না করতে, অন্যায় দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে। ছোটবেলা থেকে ওর মায়ের কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছে কেইয়াং। মায়ের জন্য অনুপ্রাণিত হয়ে আজ পুলিশ অফিসার। যেই মানুষটার জন্য আসছে পুলিশ অফিসার, সেই মানুষটাই ওকে দেখে যেতে পারেনি। জয়েন্ট হওয়ার 10 দিন আগে ওর মা মারা যায়। এখন কেইয়াং এর বাবাও মৃত্যু পথযাত্রী। তবে ওর বাবাকে বাঁচানোর যথাসম্ভব চেষ্টা করেছে। ও খোঁজার চেষ্টা করছে ওর দাদাকে। ওর দাদার যখন 2 বছর বয়স তখন ওর দাদাকে কে যেন ঘর থেকে তুলে নিয়ে যায়। বাবা মা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু সফল হয়নি। বড় হয়ে শুনেছে ওর দাদার শোকে ওর মা ওদের থেকে দূরে সরে গিয়েছে, কিন্তু ওর বাবাকে এত সহজে দূরে যেতে দেবে না। ও পাগলের মতো খুঁজে চলেছে কুকিকে। তবে এত কিছুর মধ্যে ও পাশে পেয়েছে লিসাকে। লিসা হলো ওর ছোটবেলার বান্ধবী আর ভবিষ্যতে জীবন সঙ্গিনী। লিসা ওর বাবার পুরো ব্যবসাটা দেখাশোনা করে। লিসার যখন 15 বছর বয়স তখন ওর বাবা মারা যায়, আর ওর মা অনেক ছোটবেলায় বাড়ি দিয়েছিল তারাদের দেশে। ওর বাবার বিশাল সম্পত্তি লিখে দিয়ে গেল ওর নামে। এটা জেনে ওর কাকা লিসাকে মারার জন্য লোক ঠিক করেছিল। লোক বলা বরং ভুল, বলা হয় ভালো ছেলে। যে ছেলেটা অবশ্য ওকে না মেরে প্রাণ বাঁচায়। এতগুলো বছর পার হয়ে গেল, অপরিচিত দাদার জন্য শ্রদ্ধা কমেনি লিসার। এই ঘটনার পর লিসা চলে যায় মুম্বাই। ওখানে ও পড়াশোনা কমপ্লিট করে ফিরে আসে কলকাতায়। তারপর ব্যবসার সব দায়িত্ব তুলে নেয় নিজের হাতে। দুজন দুজনের থেকে দূরে থাকলেও বন্ধুত্ব কমেনি ওদের মধ্যে, বরং যতদিন গেছে ততদিন ওরা উপলব্ধি করেছে ওরা একে অপরের পরিপূরক। কেইয়াং এর বাবা আর দেরি করতে চায় না, তাই সামনের মাসে ওদের 4 হাত এক করে দেবে বলে ঠিক করে। কথাগুলো ভাবতে ভাবতে কফি শপের সামনে এসে গাড়ি দাঁড় করালো কেইয়াং। চোখ বন্ধ করলো যন্ত্রণায়। জিহোপ ঠোঁট সরালো তের ঠোঁটের উপর থেকে। তের চোখে জল। জিহোপ তের চোখে জল দেখে বলল, কত বড় বড় কথা বলেছিলে তুমি, আর আজ কোথায় গেল সেই বড় বড় কথা? এটাই না তোমার আসল অকাত, কিছু করতে পারবে না চোখের জল ফেলা ছাড়া। জিহোপ বিছানায় ঠেলে ফেললো তেকে। জিহোপ গায়ের জামা খুলে এগোতে লাগলো তের দিকে। তে জিহোপকে দেখে পেছোতে লাগলো, তবে বেশি দূর যাওয়া সম্ভব হলো না তের পক্ষে। জিহোপ তের হাত ধরে নিজের কাছে টেনে নিল। তে অনেক কাকুতি মিনতি করলো জিহোপের কাছে, কিন্তু জিহোপ তেকে খাটে শুইয়ে দিল। তে জামার বেশ কিছু অংশ ছিঁড়েও দিল। জিহোপ নিজের ঠোঁট তের গলার কাছে নিয়ে গেল, কামড় বসালো তের গলায়। জিহোপের মুখটা ক্রমশ নিচের দিকে নামলো। তখনই দরজায় টোকা পড়লো। একরাশ বিরক্তি নিয়ে মুখ
ঢুকলো জিহু। তে উঠে বসলো। 15 মিনিট পর আসছি আমি, তারপর তোর জায়গাটা দেখাবো তোকে। কফি শপে কেইয়াং। লিসা এসে পৌঁছায়। লিসাকে দেখে কেইয়াং এর চোখ পড়ছেই না, বরং হার্টবিট যেন আরো বেড়ে গেল। পিঙ্ক কালারের কুর্তিটা অপরূপ সুন্দরী লাগছে লিসাকে। ঠোঁটের কোণে একটা মৃদু হাসি। লিসা এসে বলল, 10 মিনিট লেট কেইয়াং, 1 ঘন্টা ধরে ওয়েট করছি এখানে। 10 মিনিট লেট তার জন্য তুই দায়ী। লিসা কেইয়াং এর কথা শুনে ওর দিকে তাকালো। ও দেখলো কেইয়াং ইউনিফর্ম পরে আসেনি। তার মানে আইপিএস কেইয়াং রোম্যান্স করার ইচ্ছা আছে। কেইয়াং রাগে দৃষ্টিতে তাকালো লিসার দিকে। তোর এই চোখে গুন্ডাদের দেখাস, আমি ভয় পাই না, বুঝেছিস? কোনো দরকার আছে? তাহলে বল, নাহলে আমি যাচ্ছি। আমার টাইম নেই, জাঙ্কুককে ধরতে হবে। যাকে পুলিশ ডিপার্টমেন্টের কেউ ধরতে পারেনি, তুই তাকে কি করে ধরবি? জানি না, কিন্তু কোনো না কোনো ক্লু তো পাবই। অপরাধী যত বড়ই হোক না কেন, কোনো না কোনো ভুল তো করবেই। কেইয়াং এবার মজার ছলে লিসাকে বলল, আচ্ছা লিসা, কোনোভাবেই তোর সেই গুন্ডা দাদা জাঙ্কুক নয় তো? সবসময় ভালো লাগে না কেইয়াং, আর তুই কাকে গুন্ডা বলছিস? তার জন্যই কিন্তু আমি এই পৃথিবীতে আছি। কেইয়াং এটা খুব ভালো করে জানে, যদি সত্যি সেদিন ওই মানুষটাকে দয়া না করতো, তাহলে লিসাকে তো আর ভাবতে পারে না কেইয়াং। ও যত লিসার সামনে এক রাফ অ্যান্ড টাফ কেইয়াংকে তুলে ধরুক না কেন, ও নিজেও জানে লিসাকে ছাড়া ও নিজেকে ভাবতেই পারে না। যদি সত্যি কোনোদিনও সেই মানুষটার সাথে দেখা হয়, ও তার পা ছুঁয়ে প্রণাম করতে চায়, কেইয়াংয়ের জীবনে লিসাকে ফিরিয়ে দেওয়ার জন্য। জিহু বেরিয়ে যেতেই তে সুযোগ পেয়ে নিচে নেমে ফুলদানিটা হাতে নিল, তারপর আবার খাটের উপরে গিয়ে বসলো। জিহু গাড়ির চাবিটা আনতে ভুলে যাওয়ায় গাড়ির চাবি আনতে ঘরে ঢুকতেই তে ফুলদানি দিয়ে জোরে আঘাত করলো জিহুকে। চেপে ধরলো জিহুবের মুখ, যাতে আওয়াজ না করতে পারে। জিহুব মাটিতে পড়তেই তে জিহুবের পিস্তল বার করে নিচে নামলো। তে মুখোমুখি হলো পার্ক সিউজুনের। তে তাক করলো বন্দুকটা। এটা বাচ্চাদের জিনিস না, এটা আমাকে দাও। আমারও কিন্তু টার্গেট মিস হয় না, জানেন আমার ট্রেনারকে জাঙ্কুক, তাই খুব সাবধান। আপনি এগোলে গুলিটা কিন্তু আপনার বুকেই লাগবে। পার্ক সিউজুন হাত উঁচু করলো। তে বেরিয়ে গেল। আরে মজা করছিলাম, তুই এত। ফোন বেজে ওঠে, কথা শেষ করতে পারলো না কেইয়াং। ফোনটা রিসিভ করলো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কে ফোন করেছে? কাকু, বাবার শরীরটা আবার খারাপ হয়ে উঠেছে, আমি যাবো তোর সাথে। বেরিয়ে গেল কেইয়াং আর লিসা। 15 মিনিট পর কেইয়াং বাড়ি এসে পৌঁছায়। কাকু, বাবা কেমন আছে? ইনজেকশন দিয়েছি, ঘুমটা ওর কিন্তু দরকার। ঠিক করে না খেয়ে না ঘুমিয়ে শরীরের কি অবস্থা করেছে দেখেছিস? যতটুকু করা যায় চেষ্টা করছি, কিন্তু কাকু জোর করে কি কিছু করানো যায় বলো? কেইয়াং, যত তাড়াতাড়ি সম্ভব কুকি খুঁজে বের করার চেষ্টা কর, ও তোর বাবাকে একমাত্র ঠিক করতে পারে। সেটাই তো করে চলেছি, বাবাই এখন আমার অন্যতম লক্ষ্য। আচ্ছা আমি তাহলে আসি, বাবার খেয়াল রাখিস। কেইয়াং, আমি এখন যাচ্ছি, কাকুর খেয়াল রাখিস, আর কাকুর পাশ থেকে এখন কোথাও যাবি না। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোকে পৌঁছে দেবে। না না, আমি একাই চলে যাব, আমার জন্য একদম চিন্তা করতে হবে না। যাচ্ছি আমি। লিসা চলে যায়। লিসা যেতেই কেইয়াং বাবার রুমে ঢুকলো। জিহুবের নজর এড়িয়ে বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো। গাড়ি থেকে নেমে দৌড়ে গেল বাড়ির মধ্যে। জাঙ্কুক সোফাতে বসে, অন্যদিকে কাই চেয়ারে বসে আছে। তে দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। এই ছেঁড়া জামা, চুল এলোমেলো। এর এমন অবস্থা দেখে ওর বুকের উপর ঝড় উঠলো। কাই চোখ নিচের দিকে নামালো। জাঙ্কুক নিজের শার্টটা খুলে তের দিকে দিল। পরে নে। তে শার্টটা পরে নিল। জাঙ্কুক থেকে সোফায় বসালো। কাই উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। কাই, তুই এখানে থাক। না মানে তে যদি আমার সামনে কিছু বলতে সংকোচ বোধ করে তাই। না তুমি আমার দাদা, আর দাদার সামনে কথাগুলো বলতে আমার সংকোচ বোধ হবে না। কাই ওদের সামনে একটা চেয়ারে বসলো। যা হয়েছে আমার চোখে চোখ রেখে বল। আমি তোমার চোখে চোখ রাখতে পারবো না। মানুষ তখনই কারোর চোখে চোখ
পারে না যখন সে কোনো বড় অপরাধ করে। তোমাকে মিথ্যে কথা বলেছি, বিশ্বাস ভেঙেছি তোমার, এটা কি অপরাধ নয়? আমার ভাগ্যে যে সুখ নামক বস্তুটা লেখা নেই তা আমি ভালো করেই জানি। প্রথমবার তো নয়। কারণটা জানতে পারি? জিহুককে ব্যান্ডেজ করে দিচ্ছিল পার্সিওজন। জাংকুক ওকে বেশ পাকাপোক্ত করে তুলেছে সেটা বুঝতে পেরেছি। হাই স্পিডে গাড়ি চালাতে জানে মেয়েটা, আর বন্দুকও। বাবা থাক, আর শুনতে চাইছি না। একটা কথা জেনে রেখো, বাঘিনী শিকার করতে বেশি মজা। কাইয়াং ঘরে ঢুকতেই গাঙ্গিও উঠে বসলো। কুকির কোনো খোঁজ পেলি রে? না বাবা। আর পার্সিওজনের? না বাবা, পাইনি। তবে চিন্তা করো না, আমি ঠিক খোঁজ পেয়ে যাব। তুমি একটু রেস্ট নাও। আমি জানি পার্সিওজন সব জানে। কাইয়াং, ও কুকিকে নিজের মতো করে ধরে নিত। বাবা, তুমি উল্টো পাল্টা চিন্তা করো না, তোমার শরীর আবার খারাপ হবে। তুমি ঘুমিয়ে পড়ো। জোর করে বাবাকে শুয়ে দিল কেইয়াং। ও এই কথাটা বহুবার ভেবেছে। যদি সত্যি ওর দাদা একজন গুন্ডা হিসেবে ওর সামনে এসে দাঁড়ায়, তাহলে ও কি করবে? একজন পুলিশ অফিসার হিসেবে ওর দাদাকে শাস্তি দেবে, নাকি ওর ভাই হওয়ার কর্তব্য পালন করবে? জিহুক আজ সকালে আমাকে ফোন করে। ও বলে যে আমার মামাকে তুলে নিয়ে গেছে। ও আমাকে ওর বাড়িতে যেতে বলে একা। তাই আমি জানি বাড়িতে কি হয়েছে, আমি সেটা জানতে চাই। জিহুক এর গলাটা কেঁপে যাওয়ায় জাংকুক চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিল। আমি যা ভাবছি সেটা যেন সত্যি না হয়। আমি এটা মেনে নিতে পারবো না যে অন্য কারোর সাথে শুনে এসেছে। আর যদি এটা সত্যি হয়, তাহলে আমি তো মরেই যাব। জাংকুক এবার হাত মুঠো করে বলল, আমি শোনার জন্য প্রস্তুত, কিন্তু হ্যাঁ, দয়া করে মিথ্যে বলিস না আমাকে। তখনই আমি পালিয়ে আসি। কাইয়াং বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে তার ঘুমোর ভাবটাকে কাটানোর জন্য। আজ যদি মা, বাবা, দাদা আমি একসাথে থাকতাম, তাহলে কি সুন্দর একটা জীবন হতো আমাদের, একটা সুন্দর সংসারও।